হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। সো বোটানির চ্যাপ্টার নাম্বার 6, এই টপিকের আমরা বলছিলাম দুইটা লেকচারে শেষ করবো এই চ্যাপ্টারটা। সো আজকে আমাদের সেকেন্ড লেকচার। ওকে, প্রথম লেকচারে আমরা ব্রায়োফাইটা টপিকটা কভার করছি। আজকে আমরা হচ্ছে টেরিডোফাইটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করব। ওকে, সো ব্রায়োফাইটার তুলনায় এইচএস এর জন্য টেরিডোফাইটাটা আবার বেশি ইম্পর্টেন্ট। সো এই লেকচারটা একটু লং হবে, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হবে। ওকে, তো চলো আমরা স্টার্ট করতে পারি। ওকে, সো হ্যাঁ, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে টেরিডোফাইটা এই শব্দটার মানে কি, তাই না? ব্রায়োফাইটা শব্দটার মানে কি ছিল বলতো? মস বর্গীয় উদ্ভিদ। ঠিক একই রকম ভাবে টেরিডোফাইটার শব্দটা মানে হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ। ওকে, দেখো এই টেরিডো শব্দটা আসছে তোমার গ্রিক টেরন শব্দ থেকে, যার মানে হচ্ছে ফার্ন। ওকে, রাইট। আবার আসলে এই শব্দের অরিজিন যেটা, হুম, গ্রিক শব্দ টেরনের অরিজিন কি পক্ষল বা ডানা। ডানা কিরকম হয় বলতো? এক জোড়া হয়, দুটা প্রতিসম ডানা হয়, দুই সাইড দিয়ে বের হয়ে আসে। তো দেখা যায় কি, এই বর্গীয় উদ্ভিদে যে পাতাগুলা পাওয়া যায় সেই পাতাগুলো অনেকটা সেই ডানা রূপ। ওকে, মানে ডানার মতোই দেখতে। পক্ষল যৌগিক আমরা বলি, জোড়া জোড়া এরকম। রাইট, এই যে এখানে কিন্তু সেটা বলা আছে, দেখো পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ। আক্ষরিক অর্থে কিন্তু ডানা নাই, আসলে কি আছে? পাতা আছে। পাতাগুলোকেই আমরা ডানার সাথে তুলনা করতেছি। ওকে, হ্যাঁ, এখানে পরে একটু আলোচনা করা হয়েছে যে টেরিডোফাইটাকে আমরা কি বলতেছি, টেরিডোফাইট বলতে পারি। ওকে, আচ্ছা যাই হোক, এগুলো আমরা জানি। এবং দেখো এদেরকে আমরা কি বলতেছি, ভাস্কুলার ক্রিপ্টোগ্যাম। সো ক্রিপ্টোগ্যামের মধ্যে শুধুমাত্র একটা বিভাগই হচ্ছে ভাস্কুলার, যেখানে পরিবহন টিস্যু আছে, ভাস্কুলার টিস্যু আছে। এর আগে আমরা যে থ্যালোফাইটা বা ব্রায়োফাইটা পড়ছিলাম, ওইখানে কিন্তু ভাস্কুলার টিস্যু ছিল না। ওকে, আচ্ছা দেখো, এরাও কিন্তু অপুষ্পক হবে যেহেতু ক্রিপ্টোগ্যামের মধ্যে আছে, এবং ভাস্কুলার টিস্যু এদের মধ্যে থাকবে। তারপর দেখো এদের প্রজাতির সংখ্যা কত। ওয়েলেস, স্যান্ডার্স এবং পার্ল তারা বলছে যে এদের প্রজাতির সংখ্যা হচ্ছে 11,023। এটা আমরা গত লেকচারেও আলোচনা করছিলাম। ব্রায়োফাইটার প্রজাতির সংখ্যা হচ্ছে 15,600, আর টেরিডোফাইটার হচ্ছে 11,023টা। ওকে, এবং হ্যাঁ, এখানে বাংলাদেশে হচ্ছে 195টা প্রজাতি আছে, না পড়লেও চলে এগুলা। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে বেশিরভাগ হচ্ছে স্থলজ, ব্রায়োফাইটার মতোই। ব্রায়োফাইটার কিন্তু বেশিরভাগ স্থলজ, সামান্য কিছু হচ্ছে জলজ। তবে ব্রায়োফাইটার নিষেক্রিয়ার জন্য অবশ্যই তারা পানির উপর নির্ভরশীল, হ্যাঁ, পানিবাহিত উদ্ভিদ। বাট টেরিডোফাইটার জন্য ওরকম পানির তেমন নেসেসিটি নাই। ওকে, এই জন্য টেরিডোফাইটাকে আবার ওই আমরা উভচর উদ্ভিদ বলবো না। ওকে, হ্যাঁ, তাহলে এবার আসো টেরিডোফাইটার বৈশিষ্ট্য কি কি আছে। সো বৈশিষ্ট্য আমরা অনেক কিছু হয়তো আন্দাজ করে ফেলছি, যেহেতু আমরা ব্রায়োফাইটা পড়ে ফেলছি, তাই না? অনেক কিছুই কিন্তু মিল মিল আছে, আবার অনেক কিছু এক্সেপশনও আছে, আমরা দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে অপুষ্পক অবীজী, যেহেতু ক্রিপ্টোগ্যামের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে, এটা ব্রায়োফাইটার সাথে মিলে গেল। প্রধান দেহটি স্পোরোফাইটিক। ব্রায়োফাইটার প্রধান দেহটা কি ছিল? গ্যামেটোফাইটিক তথা হ্যাপ্লয়েড দেহ। ওদেরটা কি বলতো? স্পোরোফাইটিক, রেণুধর তথা ডিপ্লয়েড দেহ। ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। ওদের গ্যামেটোফাইটিক পর্যায়কে আমরা কি বলবো? প্রোথ্যালাস। ব্রায়োফাইটার গ্যামেটোফাইটিক পর্যায়কে বা থ্যালাসটাকে কি বলতাম বলতো? প্রোটোনেমা। হুম, আর ওদের গ্যামেটোফাইটিক পর্যায়কে আমরা বলবো কি? প্রোথ্যালাস। অবশ্যটা কথা মাথায় রাখবা, ওই প্রোটোনেমাও থ্যালাস প্রকৃতির, আবার এই প্রোথ্যালাস নামের মধ্যে তো থ্যালাস আছেই, তার মানে এটাও কিন্তু থ্যালাস প্রকৃতির। ওকে, এইটাই যথেষ্ট। যে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, তাহলে মাথায় রাখবা ওদের স্পোরোফাইটিক পর্যায়কে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবো, কিন্তু গ্যামেটোফাইটিক পর্যায়কে আমরা ভাগ করতে পারবো না। ব্রায়োফাইটার হচ্ছে দুইটা পর্যায়কে ভাগ করা যায়, যদিও ব্রায়োফাইটার স্পোরোফাইটিক দশা খুবই সংক্ষিপ্ত, তাই না? সো এইটা একটু মাথায় রাখতে হবে। অবশ্যই এখানে ভাস্কুলার টিস্যু টিস্যু আছে, জাইলেম ফ্লোয়েম দুইটাই আছে। আমরা একটু পরে প্রস্থচ্ছেদে দেখবো কিভাবে আছে। এদের ভ্রূণ সৃষ্টি হয়, কোয়াইট অবভিয়াস কথা, এখানে আমরা দেখে আসলাম ব্রায়োফাইটারও বহুকোষী ভ্রূণ হয়, ওদেরও বহুকোষী ভ্রূণ হবে। অধিকাংশ প্রজাতিতে কাণ্ডটা রাইজোমে রূপান্তরিত হয়, তাই না? আমরা হয়তো ওই যে রূপান্তরিত কাণ্ড, ওই যে টিউব বা রাইজোম, তাই না, আদা হলুদের মতো পড়ে আসছি। সো বলতে পারো হচ্ছে ওরকম রাইজোমে যে বৈশিষ্ট্য, বডিটা কিরকম হয়, হালকা বাদামি বর্ণের হয়, এটা দেখতে অনেকটা সেরকম, এজন্য এটাকে আমরা কি বলতেছি? রাইজোম বলতেছি। ওকে, মাথায় রাখি। আচ্ছা, স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয়, যেটা সম বা অসম প্রকৃতির হইতে পারে। ব্রায়োফাইটে আমরা দেখছি কি হোমোস্পোরাস, সবসময় একই রকম স্পোর তারা তৈরি করে, তাই না? আচ্ছা, জননাঙ্গ এখানে বহুকোষী, এটা আমরা ব্রায়োফাইটাও দেখছিলাম বহুকোষী, তবে শৈবাল ছত্রাকে কি ছিল বলো? এককোষী ছিল, তাই না? আচ্ছা, এবং তার চারিদিকে হচ্ছে বন্ধ্যাকোষের বেষ্টনী থাকে। আচ্ছা ঠিক আছে, এগুলো তো হচ্ছে জানা বৈশিষ্ট্য, রাইট? আচ্ছা, তারপর দেখো ওদের পুংগ্যামেট সচল, এবং সেটাকে আমরা অ্যানথিরিডিয়াম, মানে অ্যানথিরিডিয়ামে সেটা তৈরি হবে। মানে পুং জননাঙ্গকে বলা হবে অ্যানথিরিডিয়াম। রিস্ট্রিগ্যামেট হচ্ছে গোলাকার নিশ্চল, এবং সেটা আর্কিগোনিয়ামে তৈরি হয়। এই অ্যানথিরিডিয়াম আর্কিগোনিয়াম আমরা কয়েকবার কিন্তু মেনশন করে আসছি, তাই না, ব্রায়োফাইটারদের
ক্ষেত্রেও কিন্তু অনুরূপ ভাবে আমরা অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম বলতাম, তাই না? পুংজননাঙ্গ স্ত্রী জননাঙ্গকে যথাক্রমে বলতাম আর কি। আচ্ছা, আমি চার্টও করে দিছি, কোনো সমস্যা নাই। এবং দেখো, জীবন চক্রে সুস্পষ্ট হেটারোমরফিক যৌনক্রম পাওয়া যায়। এখন এই জিনিসটা কি তোমাদের অবশ্যই একটু জানতে হবে। এই চ্যাপ্টারের এই লেকচারের পরবর্তী অংশটা থাকবে। দেখো, যৌনক্রম মানে অল্টারেশন অফ জেনারেশন, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড অবস্থার পর্যায়ক্রমিক পরিবর্তন। আর হেটারোমরফিক মানে কি বলতো? অসমান আকৃতির। ঠিক আছে, যেখানে আমাদের এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশাটার সময়কাল সমান সমান হবে না, সেটা হবে কি বলো? হেটারোমরফিক। অসমান হলে হেটারোমরফিক, সমান হলে ডিপ্লোবায়োন্টিক। ওকে। আচ্ছা, তো এখন প্রশ্ন হইতে পারে যে আমরা যে ব্রায়োফাইটা পড়লাম সেখানে তো আমি দেখলাম যে বেশিরভাগ সময়টা গ্যামেটোফাইট পর্যায়ে, খুব সামান্য পরিমাণ সময় যা স্পোরোফাইট পর্যায়ে, তাহলে কি সেটাকেও হেটারোমরফিক বলা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটাও কিন্তু হেটারোমরফিক। বাট সেখানে কিন্তু সেরকম সুস্পষ্ট কোনো যৌনক্রম পাওয়া যায় না, তাই না? আমি কিন্তু সুস্পষ্ট করে খুব ক্লিয়ারলি বলতে পারতাম না যে এটা হচ্ছে গ্যামেটোফাইটিক, এটা স্পোরোফাইটিক, কারণ স্পোরোফাইটিক দশাটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য থাকে। বাট এখানে কিন্তু সেরকম না, এখানে 19-20-এর পার্থক্য, হ্যাঁ, খুব বেশি পার্থক্য নাই কিন্তু। এই জন্য খুব সুন্দরভাবে আমি স্পষ্টভাবেই বলতে পারি কোনটা গ্যামেটোফাইটিক পর্যায়ে তথা হ্যাপ্লয়েড পর্যায়ে, এবং কোনটা স্পোরোফাইটিক পর্যায়ে তথা ডিপ্লয়েড পর্যায়ে। একটু পরে আমরা যখন ফিগার নিয়ে আলোচনা করব তখন তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। আচ্ছা, আসো আমরা কোন গণটা নিয়ে এখানে আলোচনা করব। টেরিস, দেখছো নামের সাথে কিন্তু মিল আছে, তাই না? টেরিডোফাইটা, টেরিস। দেখো, অবশ্যই এটার স্পোরোফাইটিক দেহটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে, তবে প্রোথেলেসটাকে কিন্তু আবার করা যাবে না। আচ্ছা, ওদের কাণ্ড হচ্ছে রাইজোমে রূপান্তরিত হবে, এবং রাইজোমের উপরে একটা কাভারিং থাকবে, একটা আবরণের মতো শল্কপত্র থাকবে। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? র্যামেন্টা বলি। হ্যাঁ, এক বচনে র্যামেন্টাম, বহু বচনে র্যামেন্টা। তো এখন শল্কপত্র বলতে মানে কি? শল্কপত্র মানে হচ্ছে একটা শুকনা পাতার মতো গঠন। তোমরা যেমন হচ্ছে যখন রসুনটা তোমরা যদি ধরে থাকো, তাহলে দেখবা যে রসুনের কাভারিংটা বেশ শুকনা, হ্যাঁ, ঝরঝরা পাতার মতো। রাইট, ভিতরের কোয়াগুলো আবার কিন্তু বেশ ময়েস্ট হয়, কিন্তু বাইরের আবরণটা কিন্তু অনেক শুকনা হয়। ওইটাকে আমরা কি বলতেছি? শল্কপত্র বলতেছি। পেঁয়াজও কিন্তু এরকম পাওয়া যায়, তাই না? রাইট। সো এটা একটু ওইভাবে মাথায় রাখতে পারো। আচ্ছা, এদের পাতাগুলো কি হয় বলতো? যৌগিক পাতা হয়। যৌগিক পাতাকে আমরা জানি, দেখো মেনলি একটা সরল পাতা কিরকম হয়? একটা মাত্র পত্র ফলক থাকে, এরকম ভাবে, তাই না? পাতার মধ্যে একটা মাত্র পত্র ফলক থাকে, এটা হচ্ছে সরল পাতা। এটা আমরা চ্যাপ্টার 7 আবার বিস্তারিত পড়বো, কোনো সমস্যা নেই। যৌগিক পাতার মধ্যে কি থাকে? একটা পাতা এরকম মূল একটা দণ্ড থাকে, যেটাকে আমরা র্যাকিস বলতে পারি। সেই র্যাকিসকে কেন্দ্র করে এরকম ছোট ছোট অনেকগুলো পত্রক তৈরি হয়। হ্যাঁ, এরকম ছোট ছোট অনেকগুলা পত্রক তৈরি হয়। এগুলো হচ্ছে যৌগিক পাতা। বুঝতে পারছো? এগুলো হচ্ছে যৌগিক পাতা। ওকে, রাইট, বুঝতে পারছো? এবং টেরিসের ক্ষেত্রে কি দেখা যায়? এর শীর্ষ দিকে এরকম ভাবে একটা লম্বা, এরকম বড় একটা পাতা পাওয়া যায়। একটু পরে আমরা ছবির মধ্যে কিন্তু দেখতে পারবো, জাস্ট তোমার একটু বলে দিচ্ছে আর কি। এবং এই পাতাগুলো অবশ্যই কি হয় বলতো? পক্ষল যৌগিক হয়। পক্ষল যৌগিক মানে কি? দুই পাশে আর কি সিমেট্রি আছে। ঠিক আছে, এই পাশে যেরকম আকৃতি, এই পাশে ঠিক সেরকম আকৃতি। ওকে, পক্ষল যৌগিক। এবং কচি অবস্থা সেটা কিন্তু আবার কুণ্ডলিত অবস্থায় থাকে। মানে কচি পাতাগুলো আবার এরকম সুন্দর সাইজের হয় না। কচি পাতাগুলো যে এরকম ভাবে পেঁচানো থাকে, এরকম ভাবে পেঁচানো থাকে। এই পেঁচানো গঠনটাকে আমরা বলি হচ্ছে সার্সিনেট ভার্নেশন। ওকে, সার্সিনেট মানে কুণ্ডলিত, ভার্নেশন মানে পত্রবিন্যাস। সব স্পোর গুলা একই রকম হয়, হোমোস্পোরাস। আচ্ছা, বুঝতে পারলাম। স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে পাতার কিনারায় সোরাস তৈরি করে। হ্যাঁ, এক বচনে সোরাস, বহু বচনে সোরাই। তো তোমাকে যদি পরীক্ষায় আমি তোমাকে যদি বলি টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লেখো, তখন তোমার মনে ডাউট আসতে পারে, ভাই বইয়ের মধ্যে আমি সোরাসও পড়বো, সোরাইও পড়বো, আমি লিখবো কোনটা? তোমার যেটা আছে তুমি সেটাই লেখো। ঠিক আছে, তোমাকে আলাদা করে বলতে হবে না যে না এটা এক বচন, আমি সবগুলো এক বচনে লিখলাম, এটা বহু বচন, আমি সবগুলো বহু বচনে লিখলাম। এমন কিন্তু কোনো শর্ত নাই। তোমার যেটা মনে থাকবে তুমি সেটাই লিখবা। তুমি চাইলে মাইটোকন্ড্রিয়া লিখতে পারো, মাইটোকন্ড্রিয়ন লিখতে পারো, তাই না? তোমার ইচ্ছে, কিন্তু নিউক্লিয়াস লিখতে পারো, নিউক্লিয়াই লিখতে পারো। রাইট। তবে আমরা, হ্যাঁ, এটা সত্য কথা যে নর্মালি আমরা এক বচনটা লেখা বেশি প্রেফার করি। তবে এটা কিন্তু কোনো লিখিত নিয়ম না। ওকে, চেষ্টা করো যাতে যেটা তুমি যে ফরম্যাটে পড়তেছো সেই ফরম্যাটেই লিখে দেওয়া, বাট এটা নিয়ে তোমরা প্যারা খাবে না। ওকে। তারপর দেখো, বিষয়টা কিরকম পাতার কিনারে কিভাবে আছে। এই যে আমি যদি পক্ষল যৌগিক যে পাতাগুলো আমি এখানে আঁকলাম, এই পাতাগুলোকে যদি আমি সামনে থেকে দেখি, এটা তো আমি উপর থেকে দেখতেছি, তাই না? আমি যদি এদেরকে বরাবর দেখি, তাহলে দেখতে পারবো কি? এই তাহলে খেয়াল করে দেখো, আমরা এই এক একটা পত্র খণ্ডক, তাই না? এই পত্র খণ্ডকের মাঝখানে যে শিরাগুলো আছে, ধরো সেই শিরাগুলোকে আমি সামনে থেকে এরকম লম্বা দণ্ডাকার দেখতে পেলাম। রাইট, তুমি চিন্তা করো এই যে কলমটা, তুমি যদি এটাকে সামনে থেকে দেখো, তাহলে এরকম একটা বিন্দুর মতো মনে হবে না বলতো? গোল বিন্দুর মতো সেরকম। তাহলে পাতাগুলা হচ্ছে অনেকটা এরকম হয়। বুঝতে পারছো যে এরকম হয়।
পাতাগুলো দেখতে অনেকটা এরকম হয়। ওকে, সো এই যে ভাঁজটা, এই ভাঁজটাকে আমরা কি বলতেছি? ফলস ইন্ডুসিয়াম। হ্যাঁ, ইন্ডুসিয়াম মানে ভাঁজ হয়ে যাওয়া, ফলস মানে হচ্ছে অপ্রকৃত, মানে পুরোপুরি ভাঁজ হয়ে যায় না। হ্যাঁ, একটা সেমি সার্কেল সে তৈরি করলো। এই ভাঁজগুলার গোড়াতেই, হ্যাঁ, এই ভাঁজগুলা গোড়াতে কিছু স্পেশাল টিস্যু থাকে যাদেরকে আমরা প্লাসেন্টা বলি বা অমরা বলি। এই টিস্যু থেকে হচ্ছে আমাদের এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছগুলা তৈরি হয়। ঠিক আছে, একটা গুচ্ছে 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম থাকতে পারে, গুচ্ছটাকে আমরা সোরাস বলি। এই কথাগুলো এখানে বলা আছে, হ্যাঁ, যে স্পোরাঞ্জিয়াম গুলো অর্থাৎ সোরাস গুলো ফলস ইন্ডুসিয়ামে ঢাকা থাকে। ফলস ইন্ডুসিয়াম তাহলে বোঝা গেল। আচ্ছা, তারপর দেখো প্রোথেলাসটা কিরকম হবে? অবশ্যই সেটা গ্যামেটোফাইটিক হবে, অর্থাৎ হ্যাপ্লয়েড হবে। সেটা সবুজ হবে, ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট হবে, হৃৎপিণ্ড আকৃতির হবে, তাই না, হার্ট শেপটের হবে, এবং সহবাসী হবে। মানে কি? পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ, শুক্রাণু ডিম্বাণু এই প্রোথেলাসে একসাথেই তৈরি হয়। ওকে, এটা মাথায় রাখো। তারপর দেখো রাইজোমের নিচ থেকে অস্থানিক মূল বের হয়। আমরা কিন্তু দেখছিলাম যে যখন আমরা রিক্সিয়া পড়তেছিলাম, সেটার আমরা প্রস্থচ্ছেদে কি দেখছিলাম? তার নিম্নত্বক থেকে হচ্ছে এককোষী মসৃণ অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী স্কেল পাওয়া যেত, কোনো মূল কিন্তু পাওয়া যেত না, কারণ সেটা তো আমাদের থ্যালাস ছিল। বাট এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলতো? এই ক্ষেত্রে স্পোরোফাইটিক যে উদ্ভিদটা, তার নিচ থেকে আমরা গুচ্ছাকারে, হ্যাঁ, অস্থানিক মূল পাবো। তুমি যদি পেঁয়াজের মূলটা চিন্তা করো, রসুনের মূলটা চিন্তা করো, অনেকটা সেরকম মূল তৈরি হয়। ঠিক আছে, তবে হ্যাঁ, প্রোথেলাস যেটা, সেটার নিচে কিন্তু রাইজয়েড আছে, ওটা কোনো সমস্যা না। বাট স্পোরোফাইটিক যে দশাটা, সেটার নিচে কিন্তু আমি রাইজয়েড পাবো না, সেটার নিচে সত্যিকার অর্থে মূলই আমি পাবো। ঠিক আছে, পাতায় কি পাওয়া যায়? র্যাকিস পাওয়া যায়, আমি অলরেডি আলোচনা করছি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ভালো কথা লেখা আছে, একটা সামারি লেখা আছে যে টেরিস, এটা হচ্ছে একটা টেরিডোফাইটের মধ্যে পড়বে। এটাকে আমি ছত্রাক কেন বলতেছি না, কারণ এটা ফটোসিনথেটিক, আমরা জানি ছত্রাক ফটোসিনথেসিস করতে পারে না। এটাকে আমরা শৈবাল বা মশবর্গীয় কেন বলতেছি না, কারণ ভাস্কুলার, আমরা জানি শৈবাল, ছত্রাক বা ব্রায়োফাইটার মধ্যে ভাস্কুলার টিস্যু নাই। আর এটা হচ্ছে অপুষ্পক। কেন আমি এটাকে নগ্নবীজী আবৃতবীজী বলতেছি না, কারণ নগ্নবীজী আবৃতবীজী দুইটার মধ্যে ফুল তৈরি হয়, পুষ্প তৈরি হয়, বাট ওর মধ্যে পুষ্প তৈরি হয় না। এজন্য তাদেরকে আমি শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা বা নগ্নবীজী আবৃতবীজী কোনোটাই বলতে পারতেছি না। ওকে, এটা একটু মাথায় রাখো। এবার চলে আসা হচ্ছে বাংলাদেশে কোন কোন প্রজাতি পাওয়া যায়। মোটামুটি টেরিসগণের 16টা প্রজাতি, হ্যাঁ, 250টা প্রজাতির মধ্যে 16টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। তো এর মধ্যে সবচেয়ে কমন কি? টেরিস ভিট্টাটা। ওকে, টেরিস ভিট্টাটা মানে ঢেঁকি শাক হিসেবে কমনলি আমি যাকে চিনি সেটাই হচ্ছে টেরিস ভিট্টাটা। এই যে টেরিস ভিট্টাটা, আরো পাওয়া যেতে পারে টেরিস লঙ্গিফোলিয়া, এগুলো চাইলে পড়তে পারো। হ্যাঁ, কোথায় এটা তৈরি হয় বলতো? পুরাতন বা ভাঙা স্যাঁতসেঁতে প্রাচীরের গায়ে তৈরি হয়। ওকে, এদেরকে আমরা কি বলি জানো? অর্ধ বায়বীয় বা সাব এরিয়াল। এটা আমরা আসলে বুঝতে পারি না, অনেকে মনে করে কি বায়বীয় মানে যেটা হচ্ছে বাতাসে ভেসে বেড়ায়, না, এরকম না। আসলে বিষয়টা কি, যেটা মাটির উপরে আছে সেটাকে আমরা বায়বীয় চিন্তা করতে পারি। হ্যাঁ, কিন্তু এরকম যদি হয় তার কানেকশন, তার গোড়ার দিকটা মাটির সাথে যুক্ত এবং তার একটা পার্ট হচ্ছে মাটির উপরে উঠে আসছে, সেটাকে আমরা বায়বীয় বলি বা এরিয়াল বলি। আর যেটা হচ্ছে মাটির সাথে কোনো কানেকশন নাই কিন্তু মাটির ভেতরেও তৈরি হয় না, ঠিক আছে, সেটাকে আমরা অর্ধবায়বীয় বলতে পারি। তো তুমি যদি ব্রায়োফাইটার মধ্যে যাও, ব্রায়োফাইটা কিন্তু মাটিতেই তৈরি হয়, বুঝতে পারছো? তাহলে ওইটা কিন্তু এরিয়াল বা বায়বীয়। বাট এখানে আমি কি দেখতেছি, সেটা কিন্তু সরাসরি মাটিতে তৈরি হয় না, বরঞ্চ স্যাঁতসেঁতে প্রাচীরের গায়ে তৈরি হয়। মাটিতেও তৈরি হইতে পারে, বাট বিভিন্ন স্তূপের, ইটের স্তূপে বা প্রাচীরের গায়ে তৈরি হয়। এই জন্য এটাকে আমরা সম্পূর্ণভাবে বায়বীয় বলি না, অর্ধবায়বীয় বলি। তারপর দেখো, খোলা বা উন্মুক্ত জায়গা অর্থাৎ রোদে এরা জন্মাতে পছন্দ করে, তাই টেরিসকে আমরা কি বলতে পারি? সানফার্ন বলতে পারি। ওকে, নেক্সট ডে আমরা যখন মানে অফলাইন ক্লাসে আমরা যখন হচ্ছে ওই নগ্নবীজি পড়বো, হ্যাঁ, এই নগ্নবীজের মধ্যে আমরা সাইকাস বলে একটা গণ পড়বো। হ্যাঁ, তো সাইকাসকে মেনলি বলা হবে হচ্ছে পাম ফার্ন। সাইকাস হচ্ছে পাম ফার্ন এবং টেরিস হচ্ছে সানফার্ন। সানফার্ন, পাম ফার্ন, মনে থাকবে তো? পাম ফার্ন কেন বলা হয় সেটা আমরা হচ্ছে ওই চ্যাপ্টার 7-এ পড়বো। পাম, খাড়া পাম জাতীয় গাছ হয় এবং এরাও কিন্তু রোদে তৈরি হতে বেশি পছন্দ করে, তাই না? জাস্ট একটু মাথায় রাখো, সামনে তোমাদের লাগবে। আসল টেরিসের দৈহিক গঠন পরীক্ষা খুব কমনলি আসে না, বাট আসলে আমাদের এই ফিগারটা আঁকতে হবে, তাই না? দেখতে অনেকটা গাছের মতো মনে হচ্ছে না? এই জন্য ওদের স্পোরোফাইটিক দশাটা কিন্তু থ্যালয়েড না, থ্যালাস না। দেখো টেরিসের প্রধান উদ্ভিদটা কি হবে? অবশ্যই স্পোরোফাইটিক তথা ডিপ্লয়েড হবে, অর্থাৎ এদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে। বুঝে বুঝে যাচ্ছে? এই যে আমাদের গোলাকার, এটাই হচ্ছে কাণ্ড, তাই না, রাইজোম জাতীয় ক্ষুদ্র কাণ্ড। এর নিচ থেকে তৈরি হচ্ছে আমাদের
অস্থানিক গুচ্ছ মূল, এবং উপরে হচ্ছে পুরোটা আমাদের সেই পাতা, তাই না? এটা তো বোঝা গেল। আচ্ছা, কাণ্ডটা অবশ্যই রাইজোম জাতীয় হবে। রাইজোম কি? রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড আমরা হচ্ছে আদা বা হলুদ দিয়ে চিন্তা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তারপর কি? এটা দেখতে লম্বা এবং বৃদ্ধি অনির্দিষ্ট, এটা তোমরা বুঝো না আসলে। অনির্দিষ্ট বৃদ্ধি মানে কি? যার দৈর্ঘ্য অসীম হয় নাকি? তো এখানে অসীম বলতে ম্যাথের ইনফিনিটি বোঝায় না কিন্তু। তাহলে এখানে কি বোঝায়? দৈর্ঘ্য কি হচ্ছে একদম ইনফিনিটি হবে না। আসলে এই টেরিসটা যতদিন বেঁচে থাকবে, তার এই গঠনটা ততদিন পর্যন্ত লম্বা হবে। তাহলে কোনো টেরিস যদি ধর হচ্ছে 1 মাস বেঁচে থাকে, তাহলে 1 মাসের মধ্যে সে যতটুকু লম্বা হওয়ার হবে। কেউ যদি 2 মাস বেঁচে থাকে, তাহলে দেখা যাবে কি সেটা 1 মাসের তুলনায় বেশি লম্বা হয়েছে। 3 মাস বেঁচে থাকলে 2 মাসের তুলনায় বেশি লম্বা হয়েছে। এরকম মানে তাদের গ্রোথটা কিন্তু নির্দিষ্ট কোনো পর্যায়ে যে ফিক্সড হয়ে যায় না, থেমে যায় না। সে যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত লম্বা হইতে থাকে, এরকম বিষয়টা। ওকে, এটা মাথায় রাখবা। তারপর দেখো, এখানে যে রাইজোমের নিচে থেকে আমাদের অস্থানিক গুচ্ছমূল তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, পাতা হচ্ছে চিরসবুজ এবং পক্ষল যৌগিক। আমরা কিন্তু পক্ষল যৌগিকের ব্যাখ্যা পড়ছি। চিরসবুজ মানে কি? সব ঋতুতে সবুজ থাকে। কিছু কিছু পাতা আমরা দেখি যে শীতকালে কিন্তু বর্ণহীন হয়ে যায়, তার ক্লোরোপ্লাস্টের সংখ্যা কমে যায়, বাট এখানে সেটা হয় না। ফার্নের পাতাকে আমরা কি বলতেছি? ফ্রন্ট বলতেছি। বাট কুন্ডলিত কচি পাতাকে আমরা কি বলবো? ক্রোজিয়ার। ঠিক আছে, ক্রোজিয়ার কুন্ডলিত পাতা। ফ্রন্ট ফ্রন্ট হচ্ছে পূর্ণাঙ্গ পাতা। আমি এখানে কিন্তু ফ্রন্ট দেখতে পারতেছি। হ্যাঁ। আর নিচে যে রঙিন ছবিটা দেখতে পারতেছো, এটা হচ্ছে আমাদের সেই ক্রোজিয়ার। ক্রোজিয়ারটা এরকম, এই কুন্ডলিত হয়ে থাকার বিন্যাসটাকে আমরা বলবো হচ্ছে সার্সিনেট ভার্নেশন, কিন্তু পাতাটার নাম কিন্তু ক্রোজিয়ার। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, পরীক্ষায় আসে। তাই না? দেখছো আমি যেগুলো আন্ডারলাইন করে দিছি, এগুলো তোমাদের জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে জ্ঞানমূলক কোত্থেকে পড়তে হয় তোমরা বোঝো না। সো সব সবকিছু তোমার জ্ঞানমূলকের জন্য লাগে না। তোমরা কি করো? এই যে যত জায়গায় তোমরা বলা হয় বা বলে এগুলা পাও, তত জায়গায় আন্ডারলাইন করে ফেলো। ভাই, সব ডেফিনেশন কি আসে পরীক্ষায়? আসলে তো খবর ছিল, তাই না? খবর ছিল। তো সব আসে না, কিন্তু যেগুলো আসার মতো সেগুলো আমি তোমাদের দাগাই দিই। আচ্ছা, তো এখানে দেখো আমি হচ্ছে পরবর্তী লিখছি যে ভার্নেশন বা মুকুল পত্র বিন্যাস, তাই না? বা পত্র বিন্যাস বলো। তো এটা কচি অবস্থায় পাতাটা কিভাবে বিন্যস্ত থাকবে সেটাই বিষয়টা। তো ফার্নের পাতাটা হচ্ছে অবশ্যই এরকম কুণ্ডলি পাকানো বা পেঁচানো অবস্থায় থাকে, যেটাকে আমরা সার্সিনেট ভার্নেশন বলি। একবার আমরা মেনশন করে ফেলছি, তাই না? এখানে দেখো, পাতার প্রত্যেকটা খণ্ডকে আমরা কি বলতেছি? পিনা। ঠিক আছে, তাহলে পাতার নাম ফ্রন্ট। ফ্রন্টে মাঝখানে বরাবর আমি পাবো কি? র্যাকিস। মাঝখানে বরাবর কি পাবো বলতো? র্যাকিস। এই যে পাতার অক্ষ বা র্যাকিস পাবো, এবং র্যাকিসের সব সাইড থেকে তৈরি হবে কি? পত্রফলক, ছোট ছোট পত্রফলক। সেই পত্রফলক গুলোকে আমরা কি বলবো? পিনা বলবো। তার পুরো বিষয়টা কি বোঝা গেল বলতো? এই ধরো, এই হচ্ছে আমাদের, আমি যে মার্ক করে দিচ্ছি, এই পুরোটা হচ্ছে আমাদের একটা পাতা। এই পুরোটা হচ্ছে আমাদের একটা ফ্রন্ট। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে আমাদের একটা ফ্রন্ট। ফ্রন্টের মাঝখান বরাবর যে দণ্ডের মতো, শাখার মতো যে জিনিসটা চলে গেল মাঝখান বরাবর, সেটাকে আমরা বলবো হচ্ছে র্যাকিস। এবং র্যাকিসকে কেন্দ্র করে যে ছোট ছোট পত্র ফলকগুলো তৈরি হলো, তাদেরকে আমরা কি বলবো? পিনা। ওকে। তো পিনাগুলো অবশ্যই পক্ষল যৌগিক হবে, আমি অলরেডি বলে ফেলছি। এবং তার শীর্ষের যে দিকে যে পিনাটা থাকবে, এই যে পিনাটা, এটা সবচেয়ে বড় হবে, সবচেয়ে বড় এবং প্রশস্ত হবে। ওকে, এটা মাথায় রাখো। ঠিক আছে, তাহলে এইগুলা এইগুলা মোটামুটি আমাদের গেল। পিনাগুলো কি হবে? অবশ্য অবৃন্তক হবে, কোনো বোটা থাকবে না। কিনারা মসৃণ হবে। শীর্ষক পিনাটা সর্বাধিক লম্বা হবে। আচ্ছা ঠিক আছে, এগুলা গেল। তারপর এই যে দেখো, নিম্নতলে কিনারায় হচ্ছে সোরাই বা সোরাস পাওয়া যায়, আমরা পড়ছি অলরেডি। এবং রাইজোমকে আবরণ করে থাকবে হচ্ছে শল্কপত্র, যার নাম হচ্ছে র্যামেন্টাম। তাই না? দেখছো এখানে র্যামেন্টাম লেখা, আগে ছিল র্যামেন্টা লেখা। র্যামেন্টাম এক বচন, র্যামেন্টা বহু বচন। তোমার যেটা মনে থাকবে তুমি সেটাই লিখবা। এখান থেকে আর কি পড়বা? এই র্যামেন্টামের বর্ণ কিরকম হয়? বাদামি। ওকে। এখানে অনেক কিছু বর্ণ কিন্তু বাদামি, তুমি স্পোরের কালার দেখবা বাদামি, তাই না? এখানে দেখতেছো বাদামি, এটা মাথায় রাখো। আচ্ছা, তারপর হচ্ছে টেরিসের অন্তর্গঠন বা অভ্যন্তরীণ গঠন, বা তুমি এটাকে প্রস্থচ্ছেদও বলতে পারো। So, আমরা এখানে তিনটা জিনিস আলাদা করে পড়বো। রাইজোমের অন্তর্গঠন কিরকম, র্যাকিসের অন্তর্গঠন কিরকম, পত্রক বা পাতার অন্তর্গঠনটা কিরকম। সবকিছু আমাদের পরীক্ষার জন্য লাগে না। হ্যাঁ, এখান থেকে জাস্ট দুই একটা ইনফরমেশন পড়তে হয়। তাও আমি তোমাদের বইটা ধরে পড়াই দিচ্ছি। এই ধরো আমাদের রাইজোমের প্রস্থচ্ছেদ। ওকে। আচ্ছা, তো এখানে দেখো, সবার বাইরে আমি কি পাবো? এক সারির প্যারেনকাইমা কোষের তৈরি এক স্তর বিশিষ্ট এপিডার্মিস বা বহিত্বক, তাই না? এই যে বাইরের দিকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এপিডার্মিস। তো এপিডার্মিসের নিচে দুই স্তরের আমি কি পাবো? হাইপোডার্মিস। ওকে। এপিডার্মিসের নিচে দুই স্তর বিশিষ্ট দুই সারি কোষ দিয়ে নির্মিত আমি কি পাবো বলো? হাইপোডার্মিস। এবং হাইপোডার্মিসের নিচে, অর্থাৎ আমাদের প্রস্থচ্ছেদের পুরো অংশটা জুড়ে বহু স্তর বিশিষ্ট আমাদের কি পাওয়া যাবে? কর্টেক্স। ওকে, তাহলে এক স্তরের এপিডার্মিস, দুই স্তরের হাইপোডার্মিস, বহু স্তরের কর্টেক্স। হাইপোডার্মিসটা নর্মালি স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হয়।
হ্যাঁ, তবে এপিডার্মিস আর কর্টেক্স কিন্তু প্যারেনকাইমা টিস্যু বা কোষগুলা দিয়ে তৈরি হবে। আচ্ছা, তারপর দেখো এখানে কর্টেক্সের ভিতরে একাধিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। তো ভাস্কুলার বান্ডেল নিয়ে আবার চ্যাপ্টার 8-এ আমরা আলোচনা করব, টিস্যু ও টিস্যু তন্ত্র চ্যাপ্টারে। তো হয়তো এখন বুঝতে কষ্ট হয়ে যাবে, সংক্ষেপে আমি বলি, ভাস্কুলার বান্ডেল মানে কি, জাইলেম এবং ফ্লোয়েমের বিন্যাস, সোজা কথা। তো এখানে অবশ্যই আমি জাইলেম ফ্লোয়েম পাবো, তাই না? এটা তো ভাস্কুলার উদ্ভিদ। কিরকম ভাবে পাবো? জাইলেম গুলাকে আমরা মাঝখান বরাবর পাবো, হ্যাঁ, প্রস্থচ্ছেদের মাঝখান বরাবর মধ্য মধ্য জায়গায় পাবো। হ্যাঁ, এই যে মাঝখান বরাবর পাওয়া যাবে, কিন্তু ফ্লোয়েম গুলোকে আমরা সাইড বরাবর পাবো। দেখছো যে ফ্লোয়েম গুলো আমি কোথায় পাচ্ছি বলতো? সাইড বরাবর। তাহলে মাঝখান দিকে যাইলেম, সাইডের দিকে ফ্লোয়েম আমি বলতে পারি, তাই না? তো এই জন্য এই ধরনের টিস্যুর বিন্যাসকে, এই ধরনের ভাস্কুলার বান্ডলের বিন্যাসকে আমরা কি বলতে পারি? হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। ওকে, এই যে দেখছো কেন্দ্রে জাইলেম থাকে বলি হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, মাথায় রাখো। আচ্ছা, তো হাইড্রো মানে হাইড্রো, হাইড্রো মানে পানি, জাইলেম আমরা জানি জল পরিবহন করে, এইভাবে চাইলে মনে রাখতে পারো। হ্যাঁ, তো আমি ভুলে যেতাম, আমি এইভাবে করে মনে রাখতাম। র্যাকিসের অন্তর্গঠন নট সো ইম্পর্টেন্ট। ওকে, এখানে বলা আছে কি, বাইরের দিকে এপিডার্মিস, এপিডার্মিস পরিবেষ্টিত অবস্থায় স্ক্লেনকামা তৈরি হাইপোডার্মিস, আগের মতোই কথা, ঠিক আছে। এবং হচ্ছে এখানে আরেকটা কথা বলা আছে যে কর্টেক্স বহুস্তর বিশিষ্ট এবং তার ভিতরে অশ্বক্ষুরাকৃতির স্টিলি পাওয়া যাবে, অশ্বক্ষুরাকৃতির স্টিলি পাওয়া যায়। স্টিলি কি? এটা তো একটু বুঝতে কষ্ট হয়ে যাবে, তো জাস্ট মাথায় রাখো যে আমরা পরিবহন টিস্যু গুচ্ছকে যেই জায়গাটায় পাই, সেই জায়গায় আমরা একটা বৃত্ত চিন্তা করি, সেই বৃত্তটাকে আমরা স্টিল স্টিল বলি। হ্যাঁ, স্টিলি। এই স্টিলটা কিরকম হবে? অশ্ব ক্ষুরাকৃতির, অশ্ব মানে ঘোড়া, আর খুর মানে তো বোঝোই ঘোড়ার পায়ের অংশ। তো এটা হচ্ছে হর্স শু শেপড। হর্স শু যেরকম বাঁকানো হয়, এটা সেরকম দেখতে হয়, জাস্ট একটু মাথায় রাখো। পত্রকের অন্তর্গঠন দেখো, ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বত্বক নিম্নত্বক উভয় হচ্ছে একসারি কোষ পাওয়া যাবে, নট সো ইম্পর্টেন্ট এগুলা, অত মুখস্থ করার কিছু নাই। ওকে, তবে এই ইনফরমেশনটা মাথায় রাখতে পারো। ঊর্ধ্বত্বকে হচ্ছে কিউটিকল পাওয়া যায়, আর নিম্নত্বকে হচ্ছে পত্ররন্ধ্র পাওয়া যায়। দেখো কিউটিকল আর পত্ররন্ধ্র মোরলেস অনেকটা এনিমির মতো বলতে পারো। যেখানে কিউটিকল আছে সেখানে পত্ররন্ধ্র খুব কম, আর যেখানে পত্ররন্ধ্র অনেক বেশি সেখানে কিউটিকল পাওয়া যায় না। সেখানে দেখো উপরের ত্বকে হচ্ছে কিউটিকল আছে, আর নিচের ত্বকে কিন্তু পত্ররন্ধ্র এখানে পাওয়া যায়। ওকে, আচ্ছা, পত্ররন্ধ্রের মেনশনটা কিন্তু আমরা ওই ব্রায়োফাইটার মধ্যে করে আসছিলাম, তাই না? ব্রায়োফাইটার মধ্যে ওই যে অ্যান্থোসিরোস, ওই গণভুক্ত প্রজাতিতে পত্ররন্ধ্র, হ্যাঁ, পাওয়া যায় এপিডার্মিসে, রাইট? আর আমরা যে পরে নগ্নবীজে আবৃত বীজে পড়বো চ্যাপ্টার 7-এ, সেখানে দেখবো যে পাতার উপরের ত্বক আর নিচের ত্বক, ঊর্ধ্বত্বক নিম্নত্বক দুই জায়গায় পত্ররন্ধ্র পাওয়া যায়। তবে টেরিসে শুধুমাত্র নিম্ন ত্বকে পত্ররন্ধ্র পাওয়া যাবে, এটা একটু মাথায় রাখো। এবং এদের মাঝখানে এই দুইটা ত্বকের মাঝখানে মেসোফিল পাওয়া যাবে, যেখানে স্পঞ্জ এবং প্যালিসেড প্যারেনকাইমা থাকে। মেসোফিলে যে বৈশিষ্ট্য তোমরা সব জানো, তাই না? এখানে হচ্ছে ক্লোরোফিল যুক্ত হবে, অবশ্য কথা এগুলো জানি আমরা, মেসোফিলেই তো মেনলি খাবার তৈরি হয়, তাই না? আচ্ছা, তারপর দেখো এখানে কি, স্টিলিটা কিরকম হবে? জাইলেম কেন্দ্রিক হবে, তাই না? মানে এটাও কিন্তু হাইড্রোসেন্ট্রিক হবে, এখানে আলাদা করে বলার কিছু নাই। আচ্ছা, এবার টেরিসের জনন। ওকে, টেরিসের জননের মধ্যে ওই প্রোথেলাসটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেখো ওর যেহেতু জীবন চক্রে আমরা সুস্পষ্ট জনক্রম পাচ্ছি, জনক্রম গুলো আলাদা করে পড়তে হবে। যেটা হচ্ছে স্পোরোফাইটিক, সেখানে অঙ্গজ এবং অযৌন জনন হয়। ওকে, আর যেটা হচ্ছে গ্যামেটোফাইটিক, সেখানে যৌন জনন হয়। তাহলে একটু একটু মাথায় রাখো, ঠিক আছে? অঙ্গজ অযৌন এবং হচ্ছে যৌন। আচ্ছা, সো অঙ্গজ জননটা কিরকম হয়? ব্রায়োফাইটা আমরা দেখছিলাম যেরকম অঙ্গজ জনন হয়, যখন তার বডির একটা পার্ট পচে যাওয়া শুরু করে বা নষ্ট হয়ে যাওয়া শুরু করে, তখন অপর পার্টে যেই ড্যাগ্র শাখাগুলো আছে সেগুলা টুকরা হয়ে হয়ে কিন্তু স্বাধীন থেলাস তৈরি করার চেষ্টা করে, তাই না? এখানে অনেকটা সেরকম। যদি আমাদের হচ্ছে এই রাইজোমের অংশ বিশেষ যদি মরে যায় বা পচে যায়, তাহলে অবশিষ্ট অংশগুলো কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই বিচ্ছিন্ন শাখাগুলো বা বিচ্ছিন্ন অংশগুলা থেকে পরবর্তীতে নতুন নতুন স্পোরোফাইট বা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়। হ্যাঁ, আগেরটার মতোই আর কি। আচ্ছা, এবার চলে আসো ভাই অযৌন জনন। মাথায় রাখো ভাই, অযৌন জনন সবসময় স্পোর দিয়েই হয়, যৌন জনন কিন্তু সবসময় গ্যামেট দিয়ে হয়, তাই না? আমরা তো মোটামুটি সব বুঝি, রাইট? এগুলো তো আলাদা করে বলার কিছু নাই। দেখো যে টেরিসের স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হবে, আলাদা করে বলার কিছু নেই। এই স্পোর গুলা কোথায় তৈরি হবে? স্পোরানজিয়াতে তৈরি হবে, তাই না? স্পোরানজিয়াম এক বচনে, বহু বচনে স্পোরানজিয়া। তো স্পোরানজিয়া গুলো কই থাকে বলো তো? আমি বলছিলাম ফলস ইন্ডোসিয়ামের গোড়ায় থাকে। এই যে দেখছো, এই যে পাতার, এটা হচ্ছে আমাদের সেই পাতা, তাই না? এই দেখছো যে ঊর্ধ্বত্বক, এখানে কি পাওয়া যায়? নিম্নত্বক, তাই না? এই যে এখানে আবার হচ্ছে ছোট্ট করে পত্ররন্ধ্রগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। ওকে, এটা হচ্ছে পাতার সেই কিনারা, কিনারাটা হচ্ছে এই বরাবর ভাঁজ হয়ে গেল, তাই না? এই ভাঁজটাকে আমরা কি বলতেছি? ফলস ইন্ডোসিয়াম। এই ফলস ইন্ডোসিয়ামের ভাঁজে, কিনারাতে আমরা টিস্যু পাবো, সেই টিস্যুটাকে আমরা কি বলি? অমোরা বা প্লাসেন্টা।
এই টিস্যুটা থেকে আলটিমেটলি স্পোরাঞ্জিয়াম গুলো তৈরি হয়। ওকে। এবং আমরা জানি স্পোরাঞ্জিয়াম গুলো হচ্ছে গুচ্ছাকারে অবস্থান করে, একসাথে মানে 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম অবস্থান করে। ওকে, এগুলো হয়তো আমরা পড়ে আসছি। ঠিক আছে, এই যে দেখো এখানে স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর তৈরি হবে, কোয়াইট অবভিয়াস কথা। গুচ্ছাকারে অবস্থান করে, গুচ্ছগুলোকে আমরা সোরাস বলি, এগুলো আমরা জানি। প্রত্যেকটা সোরাস দেখতে বাদামি বর্ণের এবং বৃক্কাকার বা কিডনির মতো, হ্যাঁ, কিডনি শেপড। যদিও বোঝা যাচ্ছে না ছবি থেকে, আসলে কিডনি শেপটি হয়। সো বাদামি বর্ণ আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে র্যামেন্টাম আর একটা হচ্ছে সোরাস। আচ্ছা, সোরাস উৎপন্নকারী পাতাকে আমরা কি বলবো বলো? স্পোরোফিল। অর্থাৎ সোরাস যেখানে পাওয়া যায় বা স্পোরাঞ্জিয়াম গুলো যে পাতায় তৈরি হয় তাকে আমরা কি বলবো? স্পোরোফিল। ফিল মানে পাতা, তোমরা জানো তাই না? ফিল মানে কিন্তু অবশ্যই পাতা। তো যেই পাতায় স্পোর তৈরি হয়, যেই ফিলে স্পোর তৈরি হয়, সেটা হচ্ছে স্পোরোফিল। আচ্ছা, যে টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম গুলো তৈরি হবে সেটা হচ্ছে প্লাসেন্টান বা অমরা। ঠিক আছে, যে সোরাইকে যারা ঢেকে রাখে, সেই ঢাকার অংশকে আমরা কি বলতেছি? ফলস ইন্ডোসিয়াম। অনেকবার আমরা মেনশন করে ফেলছি, আর দরকার নাই। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা একটা স্পোরাঞ্জিয়াম নিয়ে একটু ডিসকাশন করি। ঠিক আছে, প্রত্যেকটা স্পোরাঞ্জিয়ামে কি পাওয়া যাবে? একটা বোটা পাওয়া যাবে বা বৃন্ত পাওয়া যাবে। ঠিক আছে, এই যে বোটাটা, রাইট, এই যে আমাদের বোটাটা। তুমি যদি এখানে ছবি থেকেও খেয়াল করে দেখো, একটা বোটা দিয়ে সে কি করবে? সে ফলস ইন্ডিসিয়ামের সাথে কানেক্টেড থাকবে, তাই না? এই বোটাটাকে আমরা কি বলতেছি? স্পোরাঞ্জিওফোর। স্পোরাঞ্জিওফোর। ফোর মানে কিন্তু বোটা বোঝায়, এখানে ফোর মানে কিন্তু ফোর মানে চার না, এটা হচ্ছে PHORE। হ্যাঁ, তোমরা এই ফোর শব্দটা মেনশন কিন্তু আরো আগে পড়ছো, তাই না? ওই যে কনেডিওফোর, রাইট। তারপর হচ্ছে পিকনিডিওফোর, যেখান থেকে কনিডিয়া তৈরি হয়। পিকনিডিয়া তৈরি হয় না, ওই স্পোর গুলা তৈরি হয়, ছত্রাকের মধ্যে আমরা পড়ে আসছিলাম। আচ্ছা, তারপর কি পাওয়া যাবে? একটি উপবৃত্তাকার ক্যাপসিউল পাওয়া যাবে। এখানে তুমি যদি খেয়াল করে দেখার চেষ্টা করো ছবি থেকে, এই যে আমাদের বোটাটা, সরি, স্পঞ্জিওফোর, এবং এই হচ্ছে আমাদের সেই উপবৃত্তাকার, উপবৃত্তাকার ক্যাপসিউল। ওকে। আচ্ছা, এবং এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো যে ক্যাপসুলের সবগুলা কোষ কিন্তু সিমিলার না, এরা এক স্তর বিশিষ্ট। কোষগুলো এক স্তর বিশিষ্ট হয়, কিন্তু সবগুলা কোষ কিন্তু সিমিলার না। এর কিছু কিছু কোষের বাইরে এরকম কাইটিনের একটা শক্ত আবরণ থাকে, রাইট। কিন্তু কিছু কোষের প্রাচীরগুলো কিন্তু বেশ পাতলা হয়, সেখানে কাইটিনের আবরণ নাই। তো যেই কোষে এরকম কাইটিনের আবরণ নাই, পাতলা প্রাচীর বিশিষ্ট কোষ, সেই কোষগুলোকে আমরা কি বলছি? স্টোমিয়াম। হ্যাঁ, তাদেরকে আমরা কি বলবো? স্টোমিয়াম। একটু মাথায় রাখো। সো যখন আমাদের স্পোরাঞ্জিয়াম থেকে স্পোরগুলা বের হয়, তখন এই স্টোমিয়ামের কোষগুলা কিন্তু বিগলিত হয়ে যায়, একটা ফেটেই কিন্তু স্পোরগুলা বের হয়ে আসে, তাই না? এই দেখো এই কথাগুলো এখানে লেখা আছে কিন্তু। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, অ্যানুলাস কোনটা? ক্যাপসুলে যে কোষগুলো হচ্ছে কাইটিনময়, তাই না, যার প্রাচীরটা মোটা হয়, দেখছো যে অধিকাংশ কাইটিন যুক্ত এবং পুরু পুরো আবরণ, পুরো এক কোষ স্তর বিশিষ্ট আবরণ যুক্ত অংশটাই হচ্ছে অ্যানুলাস। ওকে, এবং এটা অবশ্যই কি হবে? পানিগ্রাহী বা হাইড্রোফিলিক হবে, পানি প্রবেশ করবে। আচ্ছা, ঠিক আছে। এবং স্টোমিয়ামটা কি? যে বৃন্ত সংলগ্ন কিছু কোষ হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট, তাই না? এবং এই জায়গাটাই আলটিমেটলি ফেটে গিয়ে স্পোর গুলা বের হয়ে আসে, আর বৃন্ত তো আমরা অলরেডি এখানে বললামই, তাই না? আচ্ছা, স্পোর কিভাবে তৈরি হয় এবং বিস্তার ঘটে? তুমি যদি এখানে ছবি থেকে আসো তাহলে দেখো, আমাদের এই কোষগুলোর ভেতরে, মানে এই গঠনটার ভেতরে, স্পোরাঞ্জিমের ভেতরে বেশ কিছু কোষ পাওয়া যাচ্ছে, তাই না? এই যে বেশ কিছু এখানে আমরা কোষ দেখতে পারতেছি, রাইট। বেশ কিছু এখানে আমরা কোষ দেখতে পারি। এই কোষগুলোকে আমরা স্পোর মাতৃকোষ বলতে পারি। এদেরকে আমরা কি বলতে পারি বলতো? স্পোরোজেনাস সেল অথবা স্পোর মাতৃকোষ বলা যেতে পারে। এই স্পোর মাতৃকোষ মোটামুটি 16টার মতো থাকে। এবং 16টা কোষের মধ্যে আলটিমেটলি মায়োসিস হয়। মায়োসিস হয়ে আমরা 16 4 16 কত 64টা স্পোর পাইতে পারে। তাহলে একটা স্পোরেঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ 16টা, কিন্তু স্পোর কতগুলো হবে? 4 16 64টা। তো এখানে তুমি হয়তো দেখতে পারতেছো, একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, এই যে এক একটা নিউক্লিয়াস, কোষের যে নিউক্লিয়াস, তাকে আবার সমান 4টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে দেখো, একটা নিউক্লিয়াসকে তারা সমান 4টা ভাগে ভাগ করছে। এটাকে আমরা কি বলি? স্পোর টেট্রাড বলি, তাই না? কারণ মায়োসিস হয়ে কিন্তু আসলে একটা কোষ থেকে 4টা কোষই তৈরি হয়। সেই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখছো যে রেণু চতুষ্টয় বা স্পোর টেট্রাড ইংলিশে বলা হবে, রাইট। এই গঠনটা এরকম। পরে আমরা জানি যে স্টোমিয়ামটা ফেটে যায়, আসলে এখানে পানির টান তৈরি হয়, যার ফলে হচ্ছে এই যে আমাদের অ্যানুলাসের বাকি কোষগুলা, কাইটিনময় যে কোষগুলা, এগুলো হচ্ছে উল্টা দিকে টান খাওয়া শুরু করে, টার্গার প্রেশারটা উল্টা দিকে পড়ে, যার ফলে এই কোষগুলো আবার একটা টান টান হয়ে যায়। যখন টানটা অনেক বেশি পড়ে যায়, তখনই কোষগুলো ফেটে যায়, স্টোমিয়ামের কোষগুলা ফেটে যায়। তো এই আলোচনাটা এখানে আছে।
বুঝতে পারছো? আমি যদি শর্ট একটু তোমাদের বলে যাই, যে স্পোরোজেনাস টিস্যুর কথা বলা হচ্ছে, এবং এখানে কি পাওয়া যাবে? স্পোর মাতৃকোষ পাওয়া যাবে। সেই স্পোর মাতৃকোষ গুলো কিরকম হয় বলতো? ডিপ্লয়েড হবে, কারণ এটার মধ্যে মায়োসিস হয়। মায়োসিস কখনোই হ্যাপ্লয়েড কোষে হয় না। মায়োসিস অলওয়েজ অলওয়েজ ডিপ্লয়েড কোষে হয়। মায়োসিস হয়ে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, কিন্তু মায়োসিস হবে ডিপ্লয়েড কোষে, তাই না? আচ্ছা দেখো, এই যে 16টা মাতৃকোষ থাকে, এবং এখান থেকে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হবে হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড স্পোর। 64টা স্পোর পাওয়া যায়, আমরা জানি। স্পোর গুলা দেখতে কিরকম হয়? বাদামি বর্ণের হয়, এবং একই বৈশিষ্ট্য, মানে কি? হোমোস্পোর, তাই না? ওরা যেহেতু হোমোস্পোরাস, তাহলে তৈরি হবে কি? সমরেণু বা হোমোস্পোর, রাইট? এগুলো দ্বিস্তর এবং জার্মপোর যুক্ত হয়। জার্মপোর হয়তো আমরা একটু পরে বুঝতে পারবো, যখন আমরা উদ্ভিদ প্রজনন পড়বো, তাই না? চ্যাপ্টার হচ্ছে 10 যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে কিভাবে ফেটে যায় সেই ঘটনা বলা হয়েছে, যে পানি ধারণ ক্ষমতা কমে যায়, যার ফলে স্পোরাঞ্জিয়াম শুষ্ক হয়ে যায়, এটা টান পড়ে, তাই না? এই যে দেখছো, অ্যানুলাসের কোষগুলা কুঞ্চিত হওয়া শুরু করে। শুকায় গেলে কি হয়? কিশমিশ কুঞ্চিত হয়ে যায় না বলতো? কিশমিশ থেকে, আঙ্গুর থেকে যখন আমি পানি বের করে নিয়ে যাই, তখন তো আঙুরটা কুঁচকে যায়। তো এখানে কিন্তু সেই জিনিসটা হয়, এখানে যে মোটা যে কোষগুলা তুমি দেখতে পারতেছো, এই কোষগুলা কুঁচকে কুঁচকে যায়, যার ফলে স্ট্রোমিয়ামের কোষে অনেক বড় টান পড়ে। তো এই কথাগুলো, হ্যাঁ দেখছো, এই যে অ্যানুলাসে টান পড়ে, যার ফলে স্ট্রোমিয়াম আড়াআড়ি ভাবে ফেটে যায়। সো হ্যাঁ, এরপর কি হয়ে যায়? সেখান থেকে স্পোর গুলো বাইরে ছড়িয়ে যায়, কয়টা অবভিয়াস কথা। আচ্ছা ঠিক আছে, সো এগুলো মোটামুটি বুঝলাম। এবার হচ্ছে গ্যামেটোফাইট উদ্ভিদ। তো দেখা যায় কি, ওদের গ্যামেটোফাইট উদ্ভিদের চেহারা একরকম, স্পোরোফাইট উদ্ভিদের চেহারা আবার আরেক রকম। বুঝতে পারছো? তো আমরা নর্মালি আবৃত বীজিতে তো এরকম দেখি না। আবৃত বীজিতে হচ্ছে চারা গাছ দেখতে অনেকটা বড় গাছের মতোই, হ্যাঁ, জাস্ট ওটা একটা ছোট ভার্সন মনে হয়। বাট টেরিডোফাইটে কিন্তু এরকম না। ওকে, সো দেখা যাক কিরকম বিষয়টা। সো গ্যামেটোফাইটের প্রথম কোষটাকে নিশ্চয়ই স্পোর, কারণ স্পোর থেকে গ্যামেটোফাইট তৈরি হওয়া শুরু হবে, রাইট? এটা একটু মাথায় রাখবা। ওকে, একটু পরে আমরা পড়বো। স্পোরোফাইট, ওইটার প্রথম কোষ হচ্ছে জাইগোট বা ওস্পোর, কিন্তু গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্পোর। ওকে, একটু মাথায় রাখো। আচ্ছা দেখো, এই যে হ্যাপ্লয়েড স্পোরটা অনুকূল পরিবেশে সেটা অঙ্কুরিত হয়ে মাইটোসিস বিভাজন হয়ে হৃৎপিণ্ড আকৃতির সবুজ অঙ্গের সৃষ্টি করে। এটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে বলা হবে প্রোথেলাস। তাহলে এটাও মাথায় রাখতে পারো। ব্রায়োফাইটা প্রোটোনেমা, তাই না? সেটা ছিল কি? লিভার বা যকৃৎ আকৃতির, তাই না? ওই যে ওটা, তাই জন্য তো সেটা কিসের অন্তর্ভুক্ত বলে? হেপাটিকের অন্তর্ভুক্ত। আর এই ক্ষেত্রে, টেরিসের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক উদ্ভিদটা আসলে মানে দেখতে অনেকটা হৃৎপিণ্ড শেপড, তাই না? ওইটা হচ্ছে লিভারের মতো, এটা হচ্ছে হার্টের মতো। এইটা জাস্ট মাথায় রাখবে। দেখছো এই ছবিটা, দেখো তো, দেখতে অনেকটা হার্টের মতোই মনে হচ্ছে না? দেখো তো, তাই না? আমরা যে ফেসবুকে ইমোজিটা ইউজ করি না, হার্টের ইমোজি, এটা তো দেখতে সেরকমই নাকি? সো এই জন্য আমরা এটাকে হার্ট শেপড বলতেছি। আচ্ছা, তারপর দেখো, প্রোথেলাসের নিম্ন পৃষ্ঠ থেকে আমরা এক কোষে রাইজোইড পাবো, যেটা আমরা বলছিলাম। স্পোরোফাইটের নিচ থেকে তৈরি হবে গুচ্ছ অস্থানিক মূল, কিন্তু গ্যামেটোফাইটে কিন্তু মূল পাওয়া যায় না। তাহলে গ্যামেটোফাইট কিভাবে তার পানি, খনিজ লবণ শোষণ করে? এই এক কোষী রাইজোইড গুলো দিয়ে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো হচ্ছে রাইজোট গুলা মাটির সাথে সংযুক্ত রাখে এবং খাদ্য রস শোষণ করে, আমরা জানি। প্রোথেলাসের উপরের দিকে একটা গভীর খাঁজ পাওয়া যায়, যেটাকে আমরা অগ্রস্ত খাঁজ বলি, তাই না? এই যে খাঁজটা, এই খাঁজটাকে আমরা কি বলতেছি? অগ্রস্ত খাঁজ বলতেছি। সো এই অগ্রস্ত খাঁজ বা এপিক্যাল নচ কিন্তু আমরা ব্রায়োফাইটার মধ্যে পড়ে আসছিলাম, তাই না? ওই যে আমাদের ড্যাগ্রো শাখার সামনের দিকে যে খাঁজগুলা পাওয়া যায়, রাইট? সেটা তো অগ্রস্ত খাঁজ ছিল নাকি? আচ্ছা ঠিক আছে। তো এখন এখানে তোমার প্রশ্ন হইতে পারে যে এই অগ্রস্ত খাঁজের আসলে কাজ কি? কাজটা হচ্ছে ওই জায়গা বরাবর আমাদের স্ত্রী জননাঙ্গগুলো সজ্জিত হবে। তুমি যদি খেয়াল করে দেখো, এই অগ্রস্ত খাঁজের ঠিক নিচেই কিন্তু আমাদের স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়ামটা সজ্জিত আছে, তাই না? এটা মাথায় রাখো। এরপর দেখি কি বলা হয়েছে, যে প্রোথেলাসটা অবশ্যই সবুজ বর্ণের হবে, স্বতন্ত্র সবুজই হবে, কারণ সালোক সংশ্লেষণ করতে পারতেছে। আচ্ছা, এবং এটা কি হবে বলতো? উভলিঙ্গ, অর্থাৎ সহবাসী হবে। সহবাসী হবে কারণ কি? তাদের স্ত্রী জননাঙ্গ পুং জননাঙ্গ একই উদ্ভিদের একই দশার মধ্যে আছে। ওকে, হ্যাঁ। তারপর দেখো হচ্ছে যে খাঁজের কাছে স্ত্রী জননাঙ্গ আর রাইজোয়েডের সাথে মিশ্রিত অবস্থায় কি থাকবে? পুং জননাঙ্গ তথা অ্যান্থেরিডিয়াম। দেখতে পারছো? এই যে এগুলো হচ্ছে আমাদের সেই আর্কিগোনিয়াম, অগ্রস্ত খাঁজের ঠিক নিচেই থাকবে। কিন্তু অ্যান্থেরিডিয়াম গুলো কই থাকে? রাইজোয়েডের সাথে মিশ্রিত অবস্থায় থাকে, নিম্নতকে, নিচের দিকে থাকে। এবং তুমি যদি একটু শেপটাও দেখার চেষ্টা করো, তাই না? এখন তো আমরা যৌন জননের মধ্যে চলে যাব। এতক্ষণ আমরা অযৌন জননের পার্টটা পড়লাম, তাই না? গ্যামেটোফাইট দশা আমরা তৈরি করলাম, এখন আমরা কি করব? যৌন জননের মধ্যে চলে যাব। তো এই যে অ্যান্থেরিডিয়াম, আর্কিগোনিয়াম, এইগুলা নিয়ে কিন্তু আমাদের যৌন জননের পড়া। হুম। তো এখানে একটু চিন্তা করে দেখো, আমরা অলরেডি অলরেডি এখানে শেপটা বুঝতে পারতেছি। অ্যান্থেরিডিয়ামটা দেখতে কিরকম হবে? গোলাকার হবে, তাই না? আর আর্কিগোনিয়াম দেখতে কিরকম হবে? অনেকটা ফ্লাস্কের মতো হবে, রাইট?
হ্যাঁ, ওই যে কেমিস্ট্রিতে তোমরা ফ্লাস্ক ব্যবহার করছো না, অনেকটা দেখতে সেরকম ফ্লাস্কের মতো। এইগুলা নিয়ে কিন্তু আমরা যৌন জননে পড়াশোনা করব। ওকে, রাইট। যে এখানে কিন্তু আলোচনা করা আছে আর্কিগোনিয়াম, অ্যানথ্রিডিয়াম। ওকে, এখান থেকে আমাদের যথাক্রমে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হবে, তাই না? তো আসো হচ্ছে আমরা দেখি আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম দেখতে কিরকম হয়? এই যে দেখি, স্ত্রী জননাঙ্গ হচ্ছে আর্কিগোনিয়াম, যেটা দেখতে ফ্লাস্ক আকৃতির। আমরা এখানে পুরো ছবিটা মানে ছবিটাকে জুম করে বড় করে দেখতেছি। তো আমি যদি ছবিটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তো সবার প্রথমে আমি বাইরের দিকে কিছু প্রোটেকটিভ কোষ পাচ্ছি, তাই না? কিছু আবরণী কোষ পাচ্ছি, এগুলাকে আমরা বন্ধা কোষ আবরণ বলতেছি। হুম, স্টেরাইল সেলস বলতেছি। এইগুলা কখনো স্পোর বা গ্যামেট তৈরি করতে পারে না। এদের ভেতরে যে কোষগুলা থাকে সেই কোষের দিকে আমাদের একটু নজর দিতে হবে। তো উপরের দিকে আমি তিনটা কোষ দেখতে পারতেছি। এই তিনটা কোষকে আমরা কি বলতেছি? গ্রীবা নালিকা কোষ। কারণ এই কোষগুলো আছে গ্রীবা অঞ্চলে আছে। এই অঞ্চলটা কিন্তু গ্রীবা, বুঝছো? এই যে উঁচুর দিকে লম্বা আকৃতির যে অংশটা আছে, এটাকে আমরা গ্রীবা বা নেক বলতে পারি। এখানে আমাদের তিনটা কোষ থাকে, গ্রীবা নালিকা কোষ। গ্রীবা নালিকার কোষের ঠিক নিচেই থাকে হচ্ছে উদরীয় নালিকা কোষ, কারণ এই জায়গাটাকে আমরা পেটের সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, সো পেটের বা উদরের মধ্যে কি থাকবে? উদরীয় নালিকা কোষ। এবং তার নিচে সবচেয়ে বড় কোষ, এই পাঁচটার মধ্যে সবচেয়ে বড় কোষ যেটা, সেটা হচ্ছে ডিম্বাণু। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? এখান থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হবে, এটা বলো। পাঁচটা কোষের মধ্যে নিচের কোষ থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হবে। তুমি যদি পরবর্তী ছবিটা দেখো, সেটা হচ্ছে নিষেকের জন্য প্রস্তুত অবস্থায় আছে, তার শুধুমাত্র ডিম্বাণুটাই ইনট্যাক্ট আছে, বাকি কোষগুলো কিন্তু নষ্ট হয়ে সেটা একটা নালীপথ তৈরি করছে, যাতে শুক্রাণুগুলো ভেসে 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 এখানে আসতে পারে। হ্যাঁ, এখানে যাতে আসতে পারে। বুঝতে পারছো পুরো বিষয়টা? তো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে যে গ্রীবা থাকে, উদর থাকে, তাই না? এই যেটা ডিম্বাণু পাওয়া যায় নিম্নাংশে, উপরের দিকে উদরীয় নালিকা কোষ, গ্রীবা নালিকা কোষ, এসব আমরা কিন্তু পড়ছি। তাই যে বিগলিত হয়ে একটা নালীপথ তৈরি করে, সেখান দিয়ে শুক্রাণু এসে ডিম্বাণুকে নিষিক্ত করে। এই নালীপথটি কি করবে? মিউসিলেজ এবং ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে। মিউসিলেজ হচ্ছে পিচ্ছিল করার কাজটা করে, যাতে নিষেক সহজে হয়। আর ম্যালিক অ্যাসিড হচ্ছে শুক্রাণুকে আকৃষ্ট করার কাজটা করে। ওকে, চলে আসো ভাই অ্যানথ্রিডিয়াম। এই যে আমরা এখানে অ্যানথ্রিডিয়াম দেখতে পারতেছি। হ্যাঁ, এই যে কোষগুলো দেখতে পারতেছি, অনেকটা কিন্তু গোলাকার না? দেখতে অনেকটা কিন্তু গোলাকার মনে হচ্ছে। আচ্ছা, দেখছো যেগুলো কিন্তু গোলাকৃতির হয়। এবং এর ভিতরে 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকে মোটামুটি। এই অ্যান্ড্রোসাইট গুলো থেকেই হচ্ছে শুক্রাণু তৈরি হয়। রাইট, এটা তো আমরা কয়টা অবভিয়াসলি বুঝতেই পারতেছি। তো নর্মালি কি হয়, একটা আর্কেগোনিয়ামে একটা ডিম্বাণু তৈরি হয়, কিন্তু একটা অ্যানথ্রিডিয়াম থেকে কিন্তু একটা শুক্রাণু তৈরি হয় না, সেখান থেকে অনেকগুলা শুক্রাণু তৈরি হবে, তাই না? এটা মাথায় রাখে যে 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ, এখান থেকে মায়োসিস প্রক্রিয়া অনেকগুলো শুক্রাণু তৈরি হবে। আচ্ছা, তারপর দেখো যে মাতৃকোষে আমাদের কি থাকবে? বন্ধা কোষের আবরণ থাকবে। ওই আমরা যেমন আর্কিগোনিয়ামে যখন পড়ছিলাম, বাইরে একটা স্টেরাইল কোষের আবরণ, এখানে সিমিলার। এই যে দেখো, এর বাইরে যে সাদা কোষগুলো দেখতেছো, এগুলো সেই বন্ধা কোষ। এগুলো সেই কি বলতো? বন্ধা কোষ। বন্ধা কোষের যে নিচের কোষটা, সেটাকে আমরা বলয় কোষ বলতে পারি, তাই না? এই যে এই কোষগুলোকে আমরা বলয় কোষ বলতে পারি, তাকে এনসার্কেল করে রাখছে প্রোটেক্ট করার জন্য। আর উপরের কোষটাকে আমরা ঢাকনা কোষ বলতে পারি। যখন আমাদের এই শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হয়ে বের হয়ে আসার চেষ্টা করবে, তখন সে কি করবে বলতো? ঢাকনা কোষকে ফাটায় ফেলবে বা বিগলন করবে। তো আগলে তো দেখলাম আমরা হচ্ছে স্টোমিয়াম ফাটায় হচ্ছে ওই যে স্পোর গুলা বের হয়ে আসে, তাই না? আগের পড়াশোনার মধ্যে আমরা দেখলাম অযৌন জননের মধ্যে। আর এখানে কি হবে? ঢাকনা কোষটাকে ফাটায় দিয়ে শুক্রাণুগুলো বের হয়ে আসবে। দেখছো যে উপরের দিকে একটা ঢাকনা কোষ পাওয়া যায়, কিছু গোড়ায় বলয় কোষ পাওয়া যায়, কয়টা অবভিয়াস কথা। শুক্রাণু মাতৃকোষ থেকে পাওয়া যাবে প্যাঁচানো দণ্ডাকার বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু। দেখছো এই যে দেখো, এই শুক্রাণুগুলো দেখতে অনেকটা এরকম হয়। তো মানুষের শুক্রাণু তো দেখতে আবার অনেকটা এরকম হয় না। মানুষের শুক্রাণু দেখতে কিরকম হয়? এই যে এরকম না, মাকু আকারের। রাইট, এরকম হয়। এবং এখানে হচ্ছে এরকম একটা ফ্লাজেলা থাকে। সো দেখতে কিন্তু সেটা টিপিক্যাল কোনো শুক্রাণুর মতো না, এটা দেখতে এরকম পেঁচানো, তাই না? পেঁচানো, এবং এটা অনেকগুলো এরকম ফ্লাজেলা থাকবে। এটা মাথায় রাখো। আমরা যখন ইউলোথ্রিক্সের জননটা পড়তেছিলাম, যৌন জনন, সেখানে দেখছিলাম তার শুক্রাণুতে মাত্র 2টা ফ্লাজেলা থাকে। সো সেটা ছিল দ্বি ফ্লাজেলা যুক্ত বা বাই ফ্লাজেলেট। ওকে, এবং আমরা যখন ব্রায়োফাইটা পড়তেছিলাম, সো ব্রায়োফাইটার যে শুক্রাণুগুলো ছিল, সেটাও কিন্তু বাই ফ্লাজেলেটেড বা দ্বি ফ্লাজেলা যুক্ত। বাট এখানে আমি অনেকগুলো ফ্লাজেলা পাবো। হুম, মাথায় থাকবে তো? আচ্ছা, দেখছো যে এখানে কথাগুলো সেম। ঢাকনা কোষ বিদীর্ণ করে শুক্রাণুগুলো বের হয়ে আসে, এবং সেটা শিশির বা বৃষ্টি পানিতে সাঁতার কেটে কেটে আর্কিগোনিয়ামের সন্নিকটে আসে, তাই না? যে এখান থেকে সেটা এখানে যাবে, উপরের দিকে যাবে। আচ্ছা, তো সন্নিকটে গেলেই তো নিশ্চয়ই নিষেক হয়ে যাবে, কোয়াইট অবভিয়াস কথা, তাই না? এরপরেই হচ্ছে স্পোরোফাইটটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কারণ আমরা জানি ডিম্বাণু হ্যাপ্লয়েড, শুক্রাণু হ্যাপ্লয়েড, মায়োসিস যেহেতু হয়ে গেছে, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলিয়ে ডিপ্লয়েড হয়ে যাবে। নিষেকের পর যে জাইগোটটা তৈরি হবে, যে ওস্পোরটা আসলে তৈরি হবে, সেটা স্পোরোফাইটের সূচনা করবে। ওকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে নর্মালি আমরা
জননাঙ্গগুলোকে লিখে দিছি, যেটা আমি বারবার তোমাদের লেকচার গুলোতে বলছি, যে শৈবাল ছত্রাকের পুং জননাঙ্গ হচ্ছে অ্যানথেরিডিয়াম, স্ত্রী জননাঙ্গ হচ্ছে ওগোনিয়াম। লাইকেনের পুং জননাঙ্গ হচ্ছে স্পার্মাগোনিয়াম, স্ত্রী জননাঙ্গ হচ্ছে কার্পোগোনিয়াম। ব্রায়োফাইটা টেরিডোফাইটার পুং জননাঙ্গ হচ্ছে অ্যানথেরিডিয়াম, স্ত্রী জননাঙ্গ হচ্ছে আর্কিগোনিয়াম। এগুলো তো আমরা বারবার বারবার করে ডিসকাশন করছি। নিষেকের মধ্যে আমরা কিন্তু পড়ে ফেলছি না, যা পড়া লাগবে আমরা কিন্তু অনেকখানি পড়ে ফেলছি, তাই না? দেখছো, এই যে আর্কিগোনিয়ামে যায় এবং ম্যালিক অ্যাসিড দ্বারা আকৃষ্ট হয়, কোয়াইট অবভিয়াস কথা, এই গ্রীবা পথে সেটা ভেতরের দিকে প্রবেশ করে না, নালী পথ দিয়ে ভেতরের দিকে প্রবেশ করে। অনেকেই প্রবেশ করতে পারে, এই নালী দিয়ে অনেকেই প্রবেশ করতে পারে, কিন্তু ডিম্বাণুর সাথে আসলে মিলিত হবে একজন, তাই না? তো নিষেক্রিয়া আসলে একটা শুক্রাণু করবে, এটা মাথায় রাখবা। নিষেকের ফলে কি হবে? ডিপ্লয়েড উস্পোর তৈরি হয়, যেটা আসলে জাইগোট। জাইগোট মানে এখানে উস্পোরকে বোঝানো হচ্ছে। সামান্য পার্থক্য আছে, বাট ওইটার দিকে আমি তাকাচ্ছি না। ওকে, ওইদিকে আমি আসলে কনসেন্ট্রেশন করতেছি না। আসলে এই উস্পর বা জাইগোট থেকে আমাদের স্পোরোফাইটিক পর্যায়টা শুরু হয়, যেটা আমি বলতেছিলাম। স্পোর থেকে তৈরি হবে গ্যামেটোফাইটিক পর্যায়, ও স্পোর বা জাইগোট থেকে তৈরি হবে স্পোরোফাইটিক পর্যায়। ওকে, আচ্ছা, এখানে নতুন স্পোরোফাইটের কথা বলা হচ্ছে, জাইগোট বা ও স্পোর, সেখান থেকে স্পোরোফাইটের প্রথম কোষ আমরা দেখতে পারবো। এখানে দেখাই যাচ্ছে, দেখছো, এই যে আমাদের চারার মতো যেটা তৈরি হয়েছে, এটা হচ্ছে স্পোরোফাইটের গঠনটা। তাহলে বলতে পারো, স্পোরোফাইট যদি তৈরি হয়ে যায়, তাহলে আমি এই প্রোথিলাসের কি করব? এই প্রোথিলাস আসলে খাদ্য এবং পুষ্টি বা পানির অভাবে আস্তে আস্তে শুকায় শুকায় নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? ওর আর কোনো কাজ নাই, ওর কাজই হচ্ছিল ওই যৌন জনন সম্পন্ন করানো। ওকে, আচ্ছা, এই যে ওস্পোরের মধ্যে মাইটোসিস বিভাজন হয়ে সেটা বহুকোষী ভ্রূণে কনভার্টেড হবে, যেটা হচ্ছে পরবর্তীতে নতুন স্পোরোফাইটের জন্ম দিবে। তাই না? যে পরবর্তীতে কি বলছে, সেটা হচ্ছে প্রোথিলাস পরবর্তীতে শুকিয়ে নষ্ট হয়ে যায়। এগুলো তো আমরা বলে ফেললাম। এবার চলে আসো ভাই, স্টেরিসের জীবন চক্র এবং যৌনক্রম। এগুলো কিন্তু আমরা অলরেডি ডিসকাশন করছি। যৌনক্রম কি? ডিপ্লয়েড হ্যাপ্লয়েড অবস্থার পর্যায়ক্রমিক আবর্তন, তাই না? মানে হচ্ছে স্পোরোফাইট গ্যামেটোফাইটিক পর্যায়ের পর্যায়ক্রমিক আবর্তন, সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। দেখো, এখানে বলা আছে পর্যায়ক্রমে ডিপ্লয়েড তথা স্পোরোফাইট এবং হ্যাপ্লয়েড তথা গ্যামেটোফাইটিক পর্যায়ের বা যৌনুর আবির্ভাব, সেটাকে আমরা কি বলতেছি? যৌনক্রম। টেরিসের মধ্যে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। শুধু যৌনক্রম বললে হবে না, যৌনক্রম অনেক উদ্ভিদেই আছে, তবে সব উদ্ভিদে যৌনক্রমটা সুস্পষ্ট না। টেরিসের মধ্যে যৌনক্রমটা সুস্পষ্ট। ঠিক আছে, রাইট? এই যে এখানে কিন্তু সেটা বলা আছে। হ্যাঁ, দেখে দেখো, এখানে লেখা আছে সুস্পষ্টভাবে দুটি যৌনুর পর্যায়ক্রমিক আবির্ভাব হয়। তো এখানে হচ্ছে আমরা সেই জিনিসটা দেখতে পারতেছি কিন্তু না। এই যে দেখো, আমি যদি এখানে একটু জুম আউট করে দেখানোর চেষ্টা করি, এই যে আমরা কিন্তু সে এইখানে যে সেই জিনিসটা বুঝতে পারতেছি, দেখছো? তো মোটামুটি দেখা যায় কি, মোটামুটি বলতে পারো 40% টাইম সেটা গ্যামেটোফাইটিক পর্যায়ে থাকে, আর 60% টাইম সেটা স্পোরোফাইটিক পর্যায়ে থাকে। এই জন্য কিন্তু সুস্পষ্টভাবে আমি আলাদা করতে পারছি। বুঝতে পারছো? রাইট? তুমি যখন ফুটবল খেলা দেখো, ফুটবলে দুইটা হাফ থাকে না বলতো? এমন হইতে পারে যে ফার্স্ট হাফে ধরো আর্জেন্টিনা খুব ভালো খেলছে, আর সেকেন্ড হাফে ধরো স্পেন খুব ভালো খেলছে, তাহলে তুমি বলবা না এখানে একটা সুস্পষ্ট সুস্পষ্ট পার্থক্য আছে দুইটা হাফের মধ্যে? রাইট? যদি এরকম হয়, ফার্স্ট হাফে স্পেনই ভালো খেললো, সেকেন্ড হাফে স্পেনই ভালো খেললো, তখন ম্যাচটা কি হয়ে যাবে? একতরফা হয়ে যাবে। বুঝতে পারছো? রাইট? মানে এটা তোমরা যে ফাইনাল খেলা যে দেখছো, তাই না? আমরা তো খুব আপসেট, আর্জেন্টিনা এরকম খেলো খেললো কেন। তো যাই হোক, সমস্যা নাই, পরের ওয়ার্ল্ড কাপ আবার ভালো হবে, সমস্যা নেই। হ্যাঁ, ফাইনাল যে খেলতে পারছি ভাই, এটাই তো বিশাল নাকি। 3টা ফাইনাল দেখে ফেললাম জীবনে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক ভাই, ওই অবস্থা থেকে আমি আর বের হইতে পারতেছি না। এক সপ্তাহ চলে গেল, তাও আমি বের হইতে পারতেছি না। তো যাই হোক, এখানে আমি যদি আবার দেখানোর চেষ্টা করি, খেয়াল করে দেখো এখানে কিরকম দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের সেই, চিন্তা করো, প্রোথেলাস, তাই না? প্রোথেলাসটা শুরু হচ্ছিল থেকে? রেণু থেকে। এই যে স্পোর, তাই না? স্পোর থেকে তৈরি হচ্ছে। আমি স্পোর থেকে শুরু করলাম। তাহলে স্পোর যখন আমাদের জার্মিনেশন হয় বা অঙ্কুরোদ্গম হয়, তখন সেটা কি তৈরি করে? এই যে প্রোথেলাসটা তৈরি করে। প্রোথেলাস আমি কি পাচ্ছি বলো? এই যে রাইজোডের সাথে মিশ্রিত অবস্থায় অ্যান্থেরিডিয়াম এবং আহ অগ্রস্ত খাঁজের কাছে পাওয়া যাবে আর্কিগোনিয়াম। রাইট? এরা সবাই কিন্তু হ্যাপ্লয়েড, স্পোর নিজেও হ্যাপ্লয়েড, এরা সবাই কিন্তু হ্যাপ্লয়েড। অ্যান্থেরিডিয়াম থেকে তৈরি হবে হ্যাপ্লয়েড শুক্রাণু, আর্কিগোনিয়ামে তৈরি হবে হ্যাপ্লয়েড ডিম্বাণু। এই দুটা যখন মিলিত হয়, নিষেক হয়, তখন কিন্তু হ্যাপ্লয়েড অবস্থা শেষ, ডিপ্লয়েড অবস্থা শুরু। ডিপ্লয়েড অবস্থার প্রথম কোষকে আমরা কি বলি? ওস্পোর বা জাইগোট, যেটা হচ্ছে ডিপ্লয়েড 2N। রাইট? রাইট, এটা হচ্ছে পরবর্তীতে অঙ্কুরিত হয়ে নতুন স্পোরোফাইট তৈরি করে, যেটা হচ্ছে পরবর্তীতে পূর্ণাঙ্গ টেরিসে কনভার্ট হয়। এবং আমরা জানি ফলস ইন্ডুসিয়ামে অমোরা থেকে হচ্ছে এই স্পোরাঞ্জিয়াম গুলো তৈরি হয়। স্পোরাঞ্জিয়ামের মধ্যে কিন্তু আমরা মায়োসিস হয়ে স্পোর মাতৃকোষ থেকে সেই স্পোর গুলো আবার তৈরি হয়। তাহলে যখনই আমাদের মায়োসিস হয়ে গেল, তখন আমাদের এই স্পোরোফাইটিক জনু শেষ, আবার গ্যামেটোফাইটিক জনু শুরু হলো।
তাহলে মনে হয় এটা একটা আইডিয়া তোমাদের দিতে পারলাম। আমরা তো এইগুলা নিয়ে পড়াশোনা করতেছি না, সো মনে হয় না এগুলা নিয়ে তোমাদের আলাদা করে আবার আহ চিন্তা করতে হবে। সেখানে তাও যতটুকু আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এই যে দেখছো, উদ্ভিদ দেহটা কিন্তু স্পোরোফাইটিক, বেশিরভাগটা স্পোরোফাইটার মধ্যেই থাকে, এখানে আলাদা করে বলার কিছু নেই। 64টা হ্যাপ্লয়েড স্পোর পাওয়া যায় সব আমরা জানি। গ্যামেটোফাইটিকের মধ্যে যে হ্যাপ্লয়েড স্পোর পাওয়া যায় প্রোথেলাস তৈরি করে, রাইট? একটু ছোট্ট করে ব্যাখ্যাটা বলবা, ডিম্বাণু শুক্রাণু তৈরি হয়, রাইট? এগুলো হচ্ছে আর আলাদা করে বলার দরকার নাই, তোমরা জানো। আচ্ছা, তারপর এরপর আসা হচ্ছে এখানে কি বলা হয়েছে। এখানে হচ্ছে বলা হয়েছে যে যেহেতু এখানে গ্যামেটোফাইটিক পর্যায়টা ছোট, স্পোরোফাইটিক পর্যায়টা বড়, তাই এই গ্যামেটোফাইটিক পর্যায় কিন্তু স্পোরোফাইটিক পর্যায়ের উপর নির্ভরশীল, তাই না? এটা মাথায় রাখতে পারো, রাইট? এবং দেখো যে এই যৌনক্রমকে আমরা কি বলতে পারি, বিষমাকৃতি বা হেটারোমরফিক যৌনক্রম বলতে পারি, যেহেতু দুইটা পর্যায় সমান সমান না। দুইটা দশায় যদি সমান সমান হয়ে যেত তখন সেটাকে আমরা ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম বলতাম। এবং ডিপ্লোবায়োন্টিক যৌনক্রমের মধ্যে যদি স্পোরোফাইট আর গ্যামেটোফাইট, হ্যাঁ, স্পোরোফাইট আর গ্যামেটোফাইট যদি ভিন্ন ভিন্ন আকৃতির হইতো, তখন সেই ডিপ্লোবায়োন্টিকটাকে আমরা বলতাম হচ্ছে হেটারোবায়োন্টিক, হেটারোবায়োন্টিক যৌনক্রম। তাহলে হেটারোমরফিক আর হেটারোবায়োন্টিক কিন্তু আলাদা। হেটারোমরফিক মানে কি বলতো? হেটারোমরফিক মানে হচ্ছে দুটা দশা অসমান। আর হেটারোবায়োন্টিক মানে কি দুইটা দশা সমান কিন্তু দুটা দশার আকৃতি ভিন্ন। সো মাঝে মাঝে এটা কিন্তু তোমাদের কনফিউজ করে দেওয়া হয়, হেটারোমরফিক আর হেটারোবায়োন্টিক। তোমরা হচ্ছে দুইটাকে সেম মনে করো, ভুল করে ফেলো, ভুল করা যাবে না, হ্যাঁ। আসো শেষ টপিক, টেনিসের অর্থনৈতিক গুরুত্ব। আমরা যেমন শৈবাল ছত্রাকের অর্থনৈতিক অনেক গুরুত্ব পড়ছিলাম, উপকারিতা অপকারিতা অনেক গুরুত্ব অনেক বিস্তারিত পড়ছিলাম। ব্রায়োফাইটা টেরিডোফাইটা তেমন বিস্তারিত পড়ার দরকার হয় না, ঠিক আছে? দেখো, টেরিডোফাইটাকে আমরা হচ্ছে শাক হিসেবে খাইতে পারি, ঢেঁকি শাকের কথা আমরা জানি। ঘর সাজানোর কাজে আমরা ইউজ করতে পারি, সার হিসেবে ইউজ করতে পারি, এবং প্রকৃতিতে উৎপাদক হিসেবে ইউজ হতে পারে, যেহেতু এরা সালোক সংশ্লেষণ করতে পারে, তাই না? আচ্ছা, তো আমাদের চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল, আশা করি পড়াটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এরপরে তোমরা যদি চ্যাপ্টার 5 আর 6 পড়ে ফেলো, আমি যদি আরো পিছিয়ে যাই, 4, 5, 6 যদি তুমি পড়ে ফেলো, তাহলে চ্যাপ্টার 7 তুমি সহজে বুঝতে পারবা। তো শর্ট সিলেবাসে মানে 21, 22, 23, 24 ওদের সিলেবাস সমস্যাটা কি ছিল? ওরা হচ্ছে চ্যাপ্টার 4 এর পর সরাসরি চ্যাপ্টার 7 পড়ছে, 5 আর 6 পড়ে নাই। সো ওরা যখনই নগ্নবীজী আর আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা পড়তো, এই যে স্পোরোফাইট, গ্যামেটোফাইট, হ্যাঁ, জননাঙ্গ বহুকোষী, রাইট, এবং হচ্ছে আমাদের যে জাইগোটটা, সেটা হচ্ছে ওই যে বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, এরকম সমরেণু প্রসূ, এই কথাগুলো ওরা বুঝতে পারতো না। তো এই কথাগুলো বোঝানোর জন্য ওদের একদম গোড়া থেকে শুরু করানো হতো যে এই জিনিসটা এরকম, হ্যাঁ, গ্যামাস প্রকৃতি মানে এরকম এরকম জিনিসটা, হ্যাঁ। সো আশা করি তোমাদের এই সমস্যাটা হবে না, তোমরা একটা বেসিক নিয়ে আগাইতে পারবা। ওকে, সো এইটা একটু করে ফেলো কষ্ট করে, তাহলে আমরা চ্যাপ্টার 7টা শুরু করতে পারবো, হ্যাঁ, তোমাদের আর কি অফলাইন ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো ভালো থাকো তাহলে।